আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে এই মুহূর্তে আপনাদের কাছে সামনে উপস্থিত হলাম। তো থাম্বনেল দেখেই আপনারা অনেকে আজ করতে পেরেছেন যে আমি কি বুঝাতে চেয়েছি। জিয়ার মাজার বা কবর যেটাই বলেন সেটা থাকবে কি না, আসলে সেটা আওয়ামী লীগ ভেঙে দেবে বা আওয়ামী লীগ ভাঙবে সে কথা বুঝাতে চাইনি। এই যে মৌলবাদী শক্তি 5ই আগস্টের পরে, 5ই আগস্ট বঙ্গবন্ধুর বাড়ি 32 নম্বর বাড়ি জ্বালিয়ে দিল। এরপরে ফেব্রুয়ারিতে বিএনপির সহযোগিতায় ওই যে জনতার মেয়র বলে না, খোকা সাহেবের ছেলে, ওনার সহযোগিতায় ওনার অর্থায়নে 32 নম্বর বাড়ি ভেঙে গুড়িয়ে দিল। বিএনপি কিন্তু কিছুই বলেনি, চুপচাপ ছিল। 5-7 দিন পরে যখন মানুষজন যখন চিল্লাচিল্লি করলো, যখন কথা বলছো, তখন বিএনপি বলছে আমরা তো চাইনি, কিন্তু বিএনপি এটা পুরোপুরি চাইছিল। আর যার কারণে ওই সাদেক হোসেন খোকার ছেলেরে দিয়েই সবকিছু জোগাড় করে বিএনপি এটা ভাঙলো জামাতিদের সাথে এক হয়ে। এরপরে সেখানে লুঙ্গি ড্যান্স, অমুক ড্যান্স, তমুক ড্যান্স, অনেক কিছুই করলো। তো এখন গত 16 বছরে আওয়ামী লীগ তো দুর্দান্ত দাপটে ছিল। তারা কি কখনো কি জিয়ার মাজারে আক্রমণ করতে গিয়েছিল? কখনো কি জিয়ার কবর ভাঙতে গিয়েছিল? কখনো কি জিয়ার কবর ভাঙার চিন্তা করেছিল? করেনি। বা জিয়ার কবরে ডিজে না পার্টি করেছিল? করেনি। জিয়ার কবরের সামনে কোনো কিছু করেছিল? করেনি। কিন্তু বিএনপি সেটা করেছে। সুতরাং কি বলবেন, এই যে মৌলবাদী শক্তি বলতে আমরা যেটা বলি জামাত, হিজবুত তাহরির বাইরে, এইটা না। স্বাধীনতা বিরোধী শক্তি, বিএনপি নিজেও স্বাধীনতা বিরোধী শক্তি। যদিও তারা বলে যে তাদের দলের নেতা সাবেক রাষ্ট্রপতি তিনি মুক্তিযোদ্ধা ছিলেন, কিন্তু উনি যদি মুক্তিযোদ্ধা থাকতেন, যদি 2 লক্ষ মা বোনের ইজ্জত হারানোর মধ্যে খালেদা জিও একজন হতেন, যদি ওনারা আসলে এই দেশটাকে স্বাধীনই চাইতেন, তাহলে তো 32 নম্বর ভাঙা বা 32 নম্বরে যাওয়ার কাউকে ওনারা বাধা দিতেন না। কেনই বা দিবেন? কারণ ওনারা তো মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি না। সুতরাং এখনো আপনারা যারা বিভ্রমে আছেন যে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি এই বিএনপি, তারা আমি বলবো এখনো দুগ্ধপোষ্য শিশু। এরা এরা মৌলবাদীদের বাবা হচ্ছে যে এরাই আজকে স্বাধীনতার সমস্ত জিনিসপত্র ভাঙচুর করছে। আপনি যত জায়গায় দেখবেন, সারা বাংলাদেশের যেখানেই দেখবেন মুক্তিযুদ্ধের স্মারক, ভাস্কর্য, অমুক তমুক যা ভাঙা হয়েছে, সব কিছুতেই বিএনপির কিন্তু 90% হাত আছে। তাদের শক্তি সামর্থ্য দিয়ে তারা এটা করেছে। সুতরাং এই বিএনপি নেতাদের বলতে চাই, এই যে আজকে আপনারা বঙ্গবন্ধুর বাড়িতে বা বঙ্গবন্ধুর কবরে, ওই শহীদদের কবরে যা করছেন, তা আগামী কিছুদিনের ভিতরে যে এই মৌলবাদী বাকি আপনাদের ভাই বন্ধুরা যারা মৌলবাদী আছে, তারা যে আপনাদের ওটাতেও ভাঙচুর করবে না, তার কি কোনো গ্যারেন্টি আছে? আওয়ামী লীগ তো নাই। সুতরাং এই মৌলবাদীরা যে আপনাদের এগুলো ভাঙচুর করবে না, তার গ্যারেন্টিটা কোথায়? আজকে নায়ক নায়িকা সবাই তারা যখন বঙ্গবন্ধুর কথা বলে, একটা জুতা নিক্ষেপ কর্মসূচি করেন। আরে বঙ্গবন্ধু আওয়ামী লীগের না, বঙ্গবন্ধু আমাদেরকে স্বাধীন করে দিয়ে গেছেন, বঙ্গবন্ধু আমাদের একটা পাসপোর্ট দিয়ে গেছেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে। কই সেই বঙ্গবন্ধুর জন্য অনেকেরই আবদার, ভালোবাসা থাকতে পারে। এই দিন দিন না, আরো দিন আছে। এই দিনের নিবেন আপনারা সেই দিনেরই কাছে, যেই দিন জিয়াউর রহমানের কবরটা হয়তো এই মৌলবাদী শক্তি ভেঙে দিবে। তখন আপনারা আর কাউরে কিছু বলার থাকবে না, ওই 3 মহিষের মতন আর শিয়ালের মতন। ধন্যবাদ। 25শে ডিসেম্বর ক্রিসমাস ডেতে তারেক রহমান সাহেব, যিনি বর্তমানে আওয়ামী লীগের অ্যাবসেন্সে বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষের যে সংগঠন, সেই সংগঠনটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপির ডিফ্যাক্টো প্রধান। যেহেতু বেগম খালেদা জিয়া প্রধান হলেও তিনি অনেকটা কোমার মধ্যে হসপিটালে আছেন, সুতরাং এই সময়ে দলের নীতি নির্ধারণ, দল পরিচালনা এবং দলের টপম্যান হিসেবে তারেক রহমান সাহেবের শীর্ষে আছেন। তো তিনি দীর্ঘ 17 বছর ব্রিটেনে প্রবাস জীবন অতিবাহিত করার পর, অথবা এক্সাইলে থাকার পর 17 বছর পরে বাংলাদেশে পাড়ি জমিয়েছেন। বাংলাদেশে গিয়ে তিনি 30 ফিটে একটি বক্তৃতা দিয়েছেন। সেই বক্তৃতায় তিনি মার্টিন লুথার কিং এর সাথে মিল রেখে বলেছিলেন যে তার একটি প্ল্যান আছে। আমি যে কথাটি বলতে চাই,
মার্টিন লুথার কিং তার বাক্যটিতে বলেছিলেন তার একটি ড্রিম আছে, আই হ্যাভ এ ড্রিম, এবং তার পুরো বক্তৃতায় তার ড্রিমটা কি সেই ড্রিমের কথাই বলেছেন। কিন্তু তারেক রহমান সাহেব তার একটা প্ল্যান আছে বলেছেন, কিন্তু প্ল্যানটা যে কি সেটা আমরা জানি না। অথচ আমরা সবাই জানি যে রাজনীতির যে পরিকল্পনা মানুষের জন্য, সেটা মানুষের কাছে দেওয়া হয়, মানুষের সেখানে আলোচনা হয়, সমালোচনা হয়, পরিবর্তন হয়, সংশোধন হয়, পরিমার্জন হয়, তারপর সেটা কার্যকরী হয়। তিনি তার প্ল্যানের কথা বলেছেন, কিন্তু প্ল্যানটি কি সেটি বলেননি। হয়তো বলবেন, আমরা অপেক্ষায় রইলাম। তবে যে বিষয়টি নিয়ে আজকে মূলত কথা বলতে চাই সেই বিষয়টি হচ্ছে, তারেক রহমান যদি 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখে যে নির্বাচনটি শিডিউল আছে, সেই শিডিউল মতো যদি নির্বাচনটি হয়, সেই নির্বাচনে যদি বিএনপি সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বেরিয়ে আসে, যেটার সম্ভাবনা খুবই হাই, এবং বেরিয়ে আসার পর তিনি যদি সরকারের প্রধান হন, তিনি যদি হেড অফ অ্যাডমিনিস্ট্রেশন বাংলাদেশের হন, তিনি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হন, তাহলে তার দুইটা নীতি খুবই ইম্পর্টেন্ট। একটি নীতি হচ্ছে বাংলাদেশ নীতি, আরেকটি নীতি হচ্ছে বাংলাদেশের যে সবচেয়ে বড় প্রতিবেশী, যারা 4000 মাইল জুড়ে, 4000 কিলোমিটার জুড়ে আমাদের সীমানাকে মানে বেষ্টন করে আছেন, সেই ভারতের সাথে ভারতের দ্বিপাক্ষিক নীতিটা কি হবে। এই দুইটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। তো আমি প্রথমে ভারত নীতির কথাটা বলতে চাই। কেন ভারত নীতির কথাটা বলতে চাই? যে ভারত নীতিটা হচ্ছে বাহিরের সাথে ভেতরের, আর ভেতরের নীতি তো সবাই মিলে করবে না। এখন ভারতের সাথে বিএনপির অতীতের সম্পর্কটা অনেকটা জিয়াউর রহমানের আমলে কিন্তু ভালো সম্পর্ক ছিল। ইভেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার, খালেদা জিয়ার প্রথম অংশ, অর্থাৎ 2014 সাল থেকে 2014 সাল নয়, 1991 সাল থেকে 96 এর যে সময়, ওই সময়ে কিন্তু ভালো সম্পর্কই ছিল বলে আমরা দেখেছি। কিন্তু 2001 সালে 4 দলীয় জোট জামায়াতে ইসলামীকে নিয়ে যখন ক্ষমতায় আসে, তখন কিন্তু ভারত বিরোধী অনেকগুলো ষড়যন্ত্রের সাথে, ভারত বিরোধী অনেকগুলো কর্মকাণ্ডের সাথে বিএনপি একাকার হয়ে গেছিল। বিশেষ করে 10টা অস্ত্র মামলা, অনুপ চেটিয়া এবং পরেশ বড়ুয়াকে বাংলাদেশের ভেতরে ভারতের বিরুদ্ধে সংগ্রাম করতে দেওয়া, এই বিষয়গুলো কিন্তু একদম চোখে দেখা গিয়েছে, যার ফলে ভারত কিন্তু শেষ পর্যন্ত বিএনপির বিরুদ্ধে সোচ্চার ছিল। অর্থাৎ বাংলাদেশের ভূখণ্ডকে ব্যবহার করে বন্ধুপ্রতিম ভারতে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, সহিংস আন্দোলন, সংগ্রাম চালানোর জন্য বাংলাদেশ সহযোগিতা করেছে। সেই সহযোগিতাটি কি খালেদা জিয়া করেছেন, নাকি তারেক জিয়া করেছেন, নাকি তাদের সাথে থাকা জামাত ইসলামী করেছেন, সেটা আমরা কখনো নিশ্চিত হইতে পারিনি। সেই নিশ্চিত করা সেই ঘটনাটা কারা ঘটিয়েছে, কি ঘটিয়েছে, 17 বছর পরে আমরা দেখলাম সেই মামলাটি খারিজ হয়ে গেছে। তো এখন এই মামলাটি, অর্থাৎ 21শে আগস্টে যে একটি গ্রেনেড হামলা হয়েছিল, সেই মামলাটিও খারিজ হয়ে গেছে। এখন এই মামলাটি খারিজ হয়ে গেলেও ঘটনাটি তো সত্যি। তো তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার, ইউনূসের অবৈধ সরকার, ইউনূসের মবের সরকার, ইউনূসের জঙ্গিবাদী সরকার এটার কোনো বিচার করেনি। তা এখন তারেক রহমান যখন ক্ষমতায় আসবেন, তাকে কিন্তু সেই বিচারটা করতে হবে, কারণ এটা হচ্ছে মানবতার দায়। রুল অফ লকে আপনি আপহেল করবেন কিনা সেই দায়। আমি শুনতে চেয়েছিলাম তারেক রহমানের কাছে তিনি মবের বিরুদ্ধে কথা বলবেন, তিনি রুল অফ ল এর পক্ষে কথা বলবেন, তিনি বন্ধুপ্রতিম দুইটি রাষ্ট্রের সমান্তরালভাবে নিজেদের স্বাধীন সার্বভৌম কাঠামোর ভেতরে বন্ধুত্বপূর্ণভাবে চলবেন। বাংলাদেশের ঐতিহাসিকভাবে তার বাবা ভারতে আশ্রয় নিয়েছিলেন 1971 সালে, সেখানে ট্রেনিং নিয়েছিলেন, সেখান থেকে এসে বাংলাদেশে যুদ্ধ করে স্বাধীন করেছিলেন। সেই দেশটির সম্পর্কে তার একটা মিনিমাম অ্যাড্রেসিং থাকবে, কিন্তু সেটা থাকেনি। না থাকাটা বিচিত্র কিছু নয়, কিন্তু এখন কথা হচ্ছে এই যে অনুপ চেটিয়া, পরেশ বড়ুয়া এবং 10টা অস্ত্র, এই বিষয়টা থেকে কি উনি সরে আসবেন, নাকি উনি ক্ষমতায় আসলে আবারও ভারতের অখণ্ডতাকে বিনষ্ট করার জন্য ভারতের বিদ্রোহীদেরকে জায়গা দিবেন এবং বাংলাদেশের উপর দিয়ে ভারতে অস্ত্রের চালান পাঠাবেন কি পাঠাবেন না, এটা একটা বড় বিষয়। আমরা সাম্প্রতিক সময়ে বিএনপিকে যারা গত 17 বছরে সার্ভিস দিয়েছে, জামাতে ইসলামীকে যারা সার্ভিস দিয়েছে, সেই গোষ্ঠীদের
দুইজনের একজন হলো ওই যে আমাদের মোফাজ্জেল ভাই বলে যে ইল্লু এবং পিঙ্কু, তারা কিন্তু বলতে শুরু করেছেন, তারা বলেছেন যে তারেক রহমানের ভারতের সাথে একটি সমঝোতা হয়েছে, আওয়ামী লীগের সাথে সমঝোতা হয়েছে কিনা তারা কনফার্ম করতে পারেননি। আমরা বলতে চাই আওয়ামী লীগের সাথে কোনো সমঝোতার ইস্যু নেই। বাংলাদেশ স্বাধীন দেশ, এই দেশের আওয়ামী লীগও একটি দল, বিএনপিও একটি দল, কিন্তু ভারত একটি বিদেশি শক্তি। যেহেতু বর্তমান সরকার যেটি ক্ষমতায় আছে এদের প্রভু হচ্ছে বিদেশে, কারণ আমেরিকা, ভারত, ব্রিটেন অথবা অন্যান্য আরো কোনো দেশ, পাকিস্তান। তো এখন এই জন্যই বিদেশিদের সাথে সম্পর্কটা খুবই গুরুত্বপূর্ণভাবে দেখা দিয়েছে। এখন বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ডক্টর ইউনূস ক্ষমতায় নেওয়ার পর প্রথম দিকে যারা ভেবেছিলেন ছাত্র জনতার অভ্যুত্থান, এটা কিন্তু তারা আস্তে আস্তে বুঝতে শুরু করেছেন যে না, এটা সাম্প্রদায়িক একটা শক্তির অভ্যুত্থান। পাকিস্তানের মন্ত্রী, এমপি, আর্মি, নৌবাহিনী প্রতি সপ্তাহে সপ্তাহে বাংলাদেশে এসছে এবং পাকিস্তানকে বিনা ভিসায় বাংলাদেশে আসার পারমিশন দেওয়া হচ্ছে। পাকিস্তানের জাহাজকে বিনা পরীক্ষায় বন্দর অতিক্রম করার সুযোগ দেওয়া হচ্ছে। এর ফলে দেখা যাচ্ছে যে পাশার দানটা উল্টে গেছে। যেই বাংলাদেশ পূর্বমুখী সেটা এখন পশ্চিমমুখী হবে। এখন যেই বাংলাদেশ পশ্চিমমুখী সেটা পূর্বমুখী হবে নাকি উত্তরমুখী না দক্ষিণমুখী হবে, সেটা দেখার একটা বিষয় রয়েছে। এখন আজকের বাংলাদেশের যে অবস্থা, তিন দিক থেকে ঘিরে থাকা ভারতবর্ষ, এই ভারতবর্ষের সাথে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদের সম্পর্কের সীমারেখার উপরে ভিত্তি করে এই দেশের সুস্থতা, এই দেশের উন্নয়ন এবং এই দেশের অগ্রযাত্রা। কারণ আমরা দেখেছি গতকালও আমাদের যে উপদেষ্টা, যিনি অর্থনৈতিক উপদেষ্টা, তিনি বলেছেন যে ভারত থেকে 50 লক্ষ মেট্রিক টন চাল আমদানি করবেন। সাংবাদিকেরা জিজ্ঞেস করলেন যে ভারত বিরোধিতার এই যুগে, এই মৌলবাদীদের এই আস্ফালনের যুগে ভারত থেকে কেন আনা হবে? তিনি বললেন যে প্রতি কেজিতে 10 টাকা কম। ভিয়েতনাম থেকে আনতে গেলে 10 টাকা বেশি পড়ে, ভারত থেকে আনতে গেলে 10 টাকা কম পড়ে। এই অর্থনীতিবিদ নিজে যে কথাটি বলেছেন এটি একটি স্বচ্ছ কথা। আমরা বহুবার বলে এসেছি ভারতের সাথে আমাদের যে 8 থেকে 10 বিলিয়নের যে ট্রেড, এই ট্রেডিংটা বাংলাদেশিরা করে শুধুমাত্র ভারতের কাছ থেকে কম দামে পাওয়া যায় বলে। যদি ভারত থেকে এর চেয়ে কম দামে কোথাও পাওয়া যেত তাহলে ভারতকে আমরা কখনো, এই বিএনপি গভর্নমেন্ট, এই জামাতি গভর্নমেন্ট অথবা এই ডক্টর ইউনূসের অবৈধ গভর্নমেন্ট কখনো সাপোর্ট করতো না। এখন এই বিষয়টা আমি এই জন্য তুললাম যে ভারত নীতিটা বিএনপির কি হবে সেটা কিন্তু নির্বাচনের আগেই মানুষের কাছে খোলাসা করা দরকার। আমরা বুঝতে চাই যে প্রতিবেশীদের সাথে কিভাবে ডিলিংস হবে, নাকি ওই যে মৌলবাদী গোষ্ঠীর এই সন্ত্রাস সাম্প্রদায়িক যে শক্তি বাংলাদেশে মাথাছাড়া দিয়ে উঠেছে, তারা বলেছে চোখে চোখ রেখে কথা বলবে, ভারতের 7টি স্টেটকে অকেজো করে দিবে, তাদেরকে নিজেদের মানচিত্রের ভিতরে ঢুকিয়ে ফেলবে, বাংলাদেশ মানে ভারতের এই অঞ্চলগুলা ল্যান্ডলক, এই যে নানান প্রভোকেটিভ কথাবার্তা, এখানে রাষ্ট্রদূতকে তলব, ওখানে রাষ্ট্রদূতকে তলব, এর ফলে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে উত্তেজনা এবং টেনশন বিরাজ করছে, বাংলাদেশ সৃষ্টির 53 বছরে এই রকম টেনশন দুটি জাতির মধ্যে আর কখনো ছিল না। এখন এই টেনশন দূর করার ক্ষেত্রে রাষ্ট্র কতটা সাকসেসফুল হয়, কারণ আপনি দুইটা দেশ, প্রতিবেশী দুইটা দেশের মধ্যে যুদ্ধংদেহী অবস্থায় বিরাজ রেখে কখনো আপনি এই আশা করতে পারেন না যে আপনার রাষ্ট্রের সুষম বিকাশ হবে, যেখানে আপনি এককভাবে 10 বিলিয়নের মতো তার সাথে ট্রেড করেন। এখন বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের সমাজনীতি, বাংলাদেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি সব কিছুর সাথে কিন্তু ভারতের একটা একদম ক্লোজলি কানেক্টেড। কেন কানেক্টেড? আমাদের যে কবির পাশে এই শাহু হাদিকে যেখানে কবর দেওয়া হয়েছে, সেই নজরুলের জন্ম ভারতে, বেড়ে ওঠা ভারতে, তিনি নির্বাচনও করেছিলেন 1922-23 সালের দিকে ভারতে। তার মানে হচ্ছে উনি বিয়েও করেছিলেন ভারতে একজন হিন্দু নারীকে, এবং তার ছেলে মেয়েরা যদিও ইসলাম নাম গ্রহণ করেছেন, অনেকেই কিন্তু হিন্দুদের মতোই চলাফেরা করেন। তার মানে এই সাম্যের কবি, এই বিদ্রোহের কবি, এই প্রেমের এবং দ্রোহের কবি পাক ভারত উপমহাদেশ নয়, সারা বিশ্বের বায়রন। সেই বায়রনের পাশে একটা সন্ত্রাসী, একটা সাম্প্রদায়িক শক্তির প্রতিবুকে শুইয়ে দেওয়া হয়েছে। এই যে অবস্থা বাংলাদেশের, এই বাংলাদেশ, এখন বাংলাদেশ নীতিটা কি হবে? বাংলাদেশ কি মধ্যপন্থী একটি রাষ্ট্র হবে নাকি উগ্রবাদী একটি রাষ্ট্র হবে? এইদিকে একটু খেয়ালটা দেওয়া জরুরি, এবং এই জন্যই আমার দ্বিতীয় অংশটাতে বাংলাদেশ নীতির কথা বলছি। বাংলাদেশ কি ভারতের সাথে বন্ধুত্ব
করবে, নাকি পাকিস্তানের সাথে বন্ধুত্ব করবে, নাকি আগের অবস্থানে স্থায়ী থাকবে। ডক্টর ইউনূস যেভাবে বাংলাদেশকে রেডিকালাইজ একটা রাষ্ট্রের দিকে নিয়ে গেছে, তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য প্রথম আলোতে যেভাবে আগুন দিয়েছে, ডেইলি স্টারে যেভাবে আগুন দিয়েছে, নুরুল পাগলাকে যেভাবে কবর থেকে তুলে যারা জ্বালিয়ে দিয়েছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। বঙ্গবন্ধুর বাড়িটিকে বাংলাদেশের স্বাধীনতার স্মারক 32 নম্বরকে যেভাবে পোড়ানো হয়েছে এবং অসংখ্য মানুষের বাড়িঘরে যেভাবে বুলডোজার চালানো হয়েছে, সেই বিষয়গুলোতে বাংলাদেশের নীতিটা কি হবে? বাংলাদেশ কি এইসব অন্যায় অত্যাচারের বিচার করবে, নাকি আয়ামে জাহেলিয়াতের মতো এগুলোকে ছেড়ে দেওয়া হবে? এখন বাংলাদেশ যদি নীতি হয় যে রুল অফ ল, অর্থাৎ আইন, তার শাসন, আইনের শাসন থাকবে, যে অপরাধী সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, জামাত হোক, অথবা অন্য কোনো দলমতের হোক, আইনের ভিত্তিতে তার বিচার হবে, নাকি তাকে ছাড় দেওয়া হবে? যদি তাকে ছাড় দেওয়া হয়, বিচার যদি তার করা না হয়, যদি বিচারের সংস্কৃতি না থেকে বিচারহীনতার সংস্কৃতিটা বাংলাদেশে প্রলং হয়, তাহলে আগামী দিনের দেশ তারেক রহমানের পক্ষে পরিচালনা করা খুব দুরূহ হয়ে পড়বে। এখন এই জন্যই আমরা বুঝতে চাচ্ছি প্রতিবেশীর সাথে সম্পর্ক, পাশাপাশি ইন্টারনাল রাষ্ট্র পরিচালনার নীতিটা কি হবে। এই সাম্প্রদায়িক শক্তি, এই রাজাকার শক্তি তোষণ, এই স্বাধীনতা বিরোধীদেরকে তোষণ, নাকি 1971 সালের মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানেরা যে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, যে যুদ্ধ পরিচালনা করেছিলেন, তাদের নেতৃত্বের প্রতি শ্রদ্ধা রেখে মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনা, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ টিকে থাকবে, নাকি ইসলামী প্রজাতন্ত্র, পাক বাহিনীর দিকে মুখ করে দেশটাকে ডানপন্থার দিকে নিয়ে যাওয়া হবে? সেই বিষয়টা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমাদের যে সংস্কৃতি, আমাদের অসংখ্য যাত্রা শিল্পী রয়েছেন, আমাদের অসংখ্য জারিগানের শিল্পী রয়েছেন, মুর্শিদি মারফতি কীর্তনের শিল্পী রয়েছেন, বাউল রয়েছেন, বাটিয়ালি বাওয়াইয়া গাওয়ার লোক রয়েছেন, নৃত্যশিল্পী আছেন, গায়ক আছেন, নায়ক আছেন। এদের জীবন কিন্তু আজ একদম রসাতলে। তারা গান করতে পারছে না, বাউলরা নাচতে পারছে না, নর্তকেরা নাচতে পারছে না। যেখানে সেখানে নারীদের ক্রিকেট ম্যাচে হামলা হচ্ছে, বিভিন্ন মন্দিরে হামলা হচ্ছে, মসজিদে ভিন্ন মতের হইলে হামলা হচ্ছে, কাদিয়ানীদের বিরুদ্ধে হামলা হচ্ছে বিভিন্ন ফির ফকিরের মাজারে। এই যে অবস্থাটা, এটা কিন্তু টোটালি পাকিস্তানপন্থী, ডানপন্থী, আফগান বেসড একটা ফর্মুলা। এখন তারেক রহমান এই ফর্মুলাতেই থাকবেন, নাকি 1991 সাল থেকে 1996 সাল পর্যন্ত বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে সরকার ছিল সেই নীতি আদর্শে ফিরে যাবেন? সেটা এখন দেখার ব্যাপার। এবং সেটার উপরেই বাংলাদেশের ভবিষ্যৎ এবং বাংলাদেশের সামনের দিন কেমন যাবে, বাংলাদেশ কোথায় যাবে, সেটা নির্ভর করে। আমরা দেখি তারেক রহমানের যদি শুভ বুদ্ধির উদয় হয়, তাহলে বুদ্ধির মুক্তি, চিন্তার স্বাধীনতা, বহুমাত্রিক চেতনা, অসাম্প্রদায়িক চেতনা, প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক এবং গণতান্ত্রিক হেরিটেজের প্রতি, মুক্তিযুদ্ধের প্রতি সম্মান দেখিয়ে তিনি নীতি প্রণয়ন করবেন, যেটা ভোটের আগেই মানুষের কাছে দিবেন বলে আমরা বিশ্বাস করি। এবং উনার শুধু একটা প্ল্যান আছে, পরিকল্পনা আছে বললে হবে না, সেই পরিকল্পনাটা কি সেটা দেশের মানুষকে খোলসা করতে হবে। তা না হলে মানুষ অন্ধকারে থাকবে, বিভ্রান্ত থাকবে। এই বিভ্রান্ত এবং অন্ধকারের ভেতরে সঠিক নেতৃত্ব নির্বাচন করা সম্ভব নয়। আসুন অন্ধকার কেটে যাক, আমরা তারেক রহমানের প্ল্যানটি শুনতে চাই। আসসালামু আলাইকুম দর্শক, ভারত বাংলাদেশ